আমির বাপের ছেলে যে সবজি বিক্রেতাকে গরিব ভেবে সবার সামনে অপমান করছিল এবং বলছিল, তোমার মতো লোকেরা সবসময় আমাদের মতো টাকাওয়ালাদের গোলাম থাকবে। কিন্তু আসলে সেই সবজি বিক্রেতা কোনো গরিব ছিল না। সে এত বড় মানুষ ছিল যে তার সত্যতা জানার পর সবাই হতবাক হয়ে গিয়েছিল। তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। সকাল প্রায় 10টার সময় ছিল। মোহনলাল তার সবজির ঠেলা নিয়ে গলি গলি ঘুরে সবজি বিক্রি করছিলেন। তখনই একজন লোক তাকে ডাকল, এই বাবা, থামো, কিছু সবজি কিনতে হবে। মোহনলাল থামলেন। ববলি ধীরে ধীরে ঠেলার দিকে এগিয়ে এলো। সে টমেটো তুলে চেপে দেখল, উল্টে পাল্টে পরীক্ষা করে বলল, কত টাকা কেজি? মোহনলাল ক্লান্ত কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন, 50 টাকা কেজি সাহেব, তাজা সবজি। ববলি মাথা নাড়ল এবং হেসে বলল, ঠিক আছে, 2 কেজি দাও, 100 টাকা দেব। মোহনলাল সবজি ওজন করতে লাগলেন। হঠাৎ ববলি বলে উঠল, না, 100 টাকা বেশি, আমি 60 টাকা দেব। 60 টাকায় দাও, 2 কেজির জন্য 60 টাকা। মোহনলাল অবাক হয়ে তার দিকে তাকালেন। সাহেব, আপনি এইমাত্র 100 টাকা বললেন, এখন 60 টাকা বলছেন। দেখুন, দাম ঠিক আছে, আমি 100 টাকাই নেব, 60 টাকায় কিভাবে দেব? ববলি বলল, কিভাবে দেব মানে? যেমন সবাইকে দিস তেমনি আমাকেও দে। মোহনলাল বললেন, না বাবুজি, এত কমে হবে না, এত টাকায় তো আমিও পাইনি, আমি কিভাবে দেব? ববলি জোরে হেসে বলল, এই, দিচ্ছিস তো দে, বেশি বুদ্ধি খাটাস না, বুঝলি? এই যে তোর টমেটো, এগুলো কেউ 10 টাকা কেজিও কিনবে না, আর তুই 50 টাকা কেজির কথা বলছিস। মোহনলাল ধীর গলায় বললেন, সাহেব, এই সবজিগুলো আমি টাকা দিয়ে কিনেছি, 50 টাকা কেজি দাম, এর কমে দিতে পারবো না। আমার পরিশ্রমের রোজগার চাই, কোনো ভিক্ষা নয়। ববলির মুখ লাল হয়ে গেল। ভিক্ষা? আমার টাকা তোকে ভিক্ষা মনে হচ্ছে? সে চিৎকার করে উঠল, তোর এত সাহস যে তুই আমার টাকাকে ভিক্ষা বলছিস? তুই কে রে বুড়ো? সে ঠেলাটাকে জোরে ধাক্কা দিল। ঠেলায় রাখা টমেটোগুলো রাস্তায় গড়িয়ে পড়ল, কিছু নর্দমার দিকে ভেসে গেল। মোহনলাল তার রাগ দেখে কাঁপতে লাগলেন। তিনি কিছু বললেন না, শুধু হাঁটু গেড়ে বসে কাঁপা হাতে টমেটো তুলতে লাগলেন। তার চোখে জল এসে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল। তিনি ফিসফিস করে বলছিলেন, হে ভগবান, আমি এমন কি পাপ করেছি যে এই শাস্তি পাচ্ছি? ববলি থামল না। সে একটা টমেটো তুলে জোরে মোহনলালের দিকে ছুড়ল। টমেটোটা তার কাপড়ে লেগে ফেটে গেল, রস নিচে গড়িয়ে পড়ল। তারপর সে পাশে রাখা লোটা তুলে মাটিতে ছুঁড়ে ফেলল। লোটা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। ভিড় ঝগড়াটা দেখে মজা নিচ্ছিল, কিন্তু কেউ মোহনলালের সাহায্যে এগিয়ে এলো না। এরই মাঝে ভিড় চিরে একটি মেয়ে এগিয়ে এলো। তার নাম ছিল সন্ধ্যা। থামো, সন্ধ্যার আগে ববলের দিকে বলল, এই কি মানবতা বাকি আছে? একজন বয়স্ক অসহায় মানুষকে মারছ, তোমার লজ্জা হয় না? ববলি সন্ধ্যাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বলল, ও পাগলি, তুই মাঝখানে আসিস না, এরা দয়ার যোগ্য নয়। তুই ভাবছিস এদের বাঁচিয়ে তুই বড় কাজ করছিস? সন্ধ্যা সোজা তার চোখে চোখ রেখে বলল, যদি তুই নিজের আসল বাপের সন্তান হিসেবে থাকিস তাহলে নিজের সমান কারো সঙ্গে লড়। গরিব অসহায়ের উপর হাত তুলছিস কেন? মোহনলাল কাপা হাত থামিয়ে চোখের জলে ভরা চোখে সন্ধ্যার দিকে তাকালেন। সন্ধ্যা পার্স থেকে টাকা বের করে ঠেলার উপর রেখে বলল, বাবা, এই নাও তোমার নষ্ট হওয়া সবজির টাকা, তুমি এতে আরও সবজি কিনে নিও। মোহনলাল ধীর গলায় বললেন, না বেটি, কিছু যায় আসে না। যখন ভাগ্যেই ধাক্কা লেখা আছে তখন কে কি করতে পারে? ববলি যাওয়ার সময় বিষ ছুড়ে বলল, দুনিয়া টাকায় তলে বুড়ো, আর তোর মতো লোকেরা সব সময় টাকার নিচে চাপা পড়ে থাকবে। মোহনলাল মাথা নিচু করলেন, তার ঠোঁট কাঁপল এবং ফিসফিস করে বললেন, বেটা, এটা তুই নয়, তোর টাকার নেশা বলছে। কিন্তু মনে রেখিস, নেশা হোক মদের বা টাকার, একদিন ঠিকই নামে, আর সেদিন তোর মতো লোকেরা আয়নায় নিজের মুখ দেখতেও ভয় পায়। ঘটনাটা শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সন্ধ্যার নজর যখন মোহনলালের মুখের দিকে পড়ল তখন সে এক মুহূর্তের জন্য থমকে গেল। সন্ধ্যা বলল, বাবা, তোমার চোখ স্পষ্ট বলছে তুমি সাধারণ সবজি বিক্রেতা ন, কিছু একটা রহস্য আছে যা তুমি লুকোচ্ছ। আর আমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে আগে কোথাও দেখা করেছি। আমাকে বলো, তুমি কে, আর তুমি এই অবস্থায় কেন? মোহনলাল গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ বেটি, আমি কোনো সাধারণ মানুষ নই। তুই শুনতে চাস তো শোন। এটা আমার আপনজনদের গল্প, যারা আমার রক্তের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে। একসময় এই শহরে আমার নাম শুনে মানুষ মাথা নত করত। আমি ছিলাম এমএল ইন্ডাস্ট্রিজ, মানে মোহনলাল ইন্ডাস্ট্রিজের মালিক। বড় কোম্পানি, হাজার হাজার কর্মচারী, কোটি কোটি টাকার ব্যবসা।
লোকে বলতো মোহনলাল নাম মানে ভরসা। আমার ছিল বাংলো, গাড়ি, টাকা, সবকিছু। তার চোখ চমকে উঠল, যেন পুরনো দিনে ঝলক ফিরে এসেছে, কিন্তু পরক্ষণেই জল এলো। কিন্তু বেটি, যখন মানবতা ছেড়ে লোভ ঘরে ঢোকে, তখন সেই ঘর আর পরিবার থাকে না, তখন সেটা একটা জাল হয়ে যায়। আমার স্ত্রী, তার জন্য ভালোবাসার মানে ছিল শুধু টাকা। প্রতিদিন বলতো, মোহনলাল, পাশের বাড়ির মহিলা হীরের হার পরে আছে, আমি কেন পরব না? আমাদের কি টাকার অভাব আছে? আমাদের এত টাকা আছে, তাহলে দেখাতেও তো হবে। আমার ছেলে বলতো, পাপা, বন্ধুরা হাসে যে আমার কাছে পুরনো খটারা গাড়ি, আপনার কোটি কোটি টাকার ব্যবসা, আর আমাকে একটা পুরনো গাড়ি দিয়েছেন, আমার কি সম্মান রইল? আর আমার মেয়ে বলতো, পাপা, আমাকে ব্র্যান্ডেড জামা কাপড় চাই, আমি সাধারণ জামা পরলে লোকে বলবে কোটিপতির মেয়ে এমন জামা পরছে। আমি প্রতিবার তাদের বোঝানোর চেষ্টা করেছি যে টাকা গাছে ওঠে না, আমি এই কোম্পানি রক্ত ঘাম দিয়ে তৈরি করেছি, যদি এভাবে খরচ করতে থাকি তাহলে একদিন সব ডুবে যাবে। আমাদের কোম্পানিকে শক্তিশালী করতে হবে, যাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকে। আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, প্রয়োজনে সব কিছু আমাদের কাছে আছে, তাহলে অযথা টাকায় আগুন লাগানো কেন? কিন্তু কেউ আমার কথা শোনেনি, উল্টে সবাই আমাকে তিরস্কার করেছে। আপনার আমাদের প্রতি ভালোবাসা নেই, কোম্পানির প্রতি ভালোবাসা। আপনি কৃপণ, আপনি শুধু টাকা ভালোবাসেন, আপনি আমাদের ঐশ্বর্যপূর্ণ জীবন দিচ্ছেন না। বেটি, সেদিন মনে হয়েছিল আমি এই বাড়িতে একা। মোহনলালের গলা ভারী হয়ে এলো। ভিড়ের মধ্যে কেউ ধীর গলায় বলল, সত্যি, লোভ মানুষকে অন্ধ করে দেয়। সন্ধ্যা জিজ্ঞাসা করল, তারপর বাবা, আপনি কি করলেন? মোহনলাল চোখ বন্ধ করে বললেন, যেন স্মৃতিগুলো খুব ভারী। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব বদলে যাবে। আমি তাদের বেশি বোঝানো বন্ধ করে দিলাম, কিন্তু ধীরে ধীরে তাদের দাবি বাড়তে লাগল। আর আমি সবাইকে খুশি করার চেষ্টা করেই গেলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হতো এরা আমার পরিশ্রমকে খাচ্ছে। একদিন রাগে বলে ফেললাম, তোমরা আমার পরিশ্রমের টাকা জলের মতো বইয়ে দিচ্ছ। আমি এই কোম্পানি শুধু ঐশ্বর্যের জন্য চালাচ্ছি না, এটা হাজার হাজার কর্মচারীর পেট ভরে, এর মাধ্যমে তাদের পরিবার চলে। যদি এটার কিছু হয় তাহলে তাদের কি হবে? আমার স্ত্রী আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে বলল, আপনার সবসময় কোম্পানির চিন্তা। আপনি যদি কোম্পানির সঙ্গে এত ভালোবাসেন, তাহলে আমার সঙ্গে বিয়ে করলেন কেন? এই বাচ্চাগুলো কেন জন্ম দিলেন? আপনার কোম্পানি যাক ভেসে, আমার শুধু টাকা চাই, আমি কোনো অভাব সহ্য করতে পারব না। আমার ছেলে বলল, পাপা, আপনার চিন্তাভাবনা পুরনো, এই চিন্তা বদলান, জমানা বদলাচ্ছে। আর আমার মেয়ে হেসে বলল, পাপা, আপনি যদি আমাদের এসব দিতে না পারেন, তাহলে কোটিপতি বলে ডাকা কি লাভ? সেদিন আমি ভেতর থেকে ভেঙে পড়লাম। ভাবলাম এরা আমার আপনজন, আর তারা এমন কথা বলছে। বেটি, আসল কথা এটা নয় যে আমি তাদের টাকা খরচ করতে বাধা দিচ্ছিলাম। আসল কথা হলো, তারা বেশি টাকা দেখে নিজেদের মর্যাদা ভুলে গিয়েছিল। যে টাকার অভাব সহ্য করেছে, সে জানে টাকার কি মূল্য। যদি তোমার কাছে 1 টাকাও না থাকে, তাহলে কারুর এত ক্ষমতা নেই যে তোমাকে একটা কয়েনও দেবে। আমি শুধু তাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছিলাম, আর শেষ পর্যন্ত সবকিছু তো তাদেরই ছিল। কিন্তু তারা আমার কথা বুঝতে পারেনি। সন্ধ্যার মুখ রাগে লাল হয়ে গেল। বাবা, আপনি কত কষ্ট সহ্য করেছেন, তবু টিকে আছেন? মোহনলাল মাথা নাড়লেন। হ্যাঁ বেটি, আমি টিকে ছিলাম। মনে হয়েছিল হয়তো একদিন তারা বুঝবে, কিন্তু আমি ভুল ছিলাম। তারা আরও চালাক হয়ে গেল। ধীরে ধীরে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল, আর আমি আমার পরিবারের চালাকি বুঝতে পারিনি। তার গলা কাঁপছিল। তিনি মাটিতে ছড়িয়ে থাকা সবজির দিকে তাকিয়ে বললেন, দেখ বেটি, এই আলু, এই টমেটো, এদের কি মর্যাদা, কিন্তু দেখ ভাগ্যের খেয়াল, আজ আমি এগুলো বিক্রি করছি আর 50 টাকার জন্য কাঁদছি। সন্ধ্যার চোখ ভিজে গেল। সে বলল, বাবা, আপনি এখনো বললেন তারা লোভী ছিল, কিন্তু আসল ধোঁকা কিভাবে হলো? আপনাকে রাস্তায় কে ঠেলে দিল? মোহনলাল গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বেটি, আসল খেয়াল কখন শুরু হলো, যখন আমার আপনজনেরা মিষ্টি কথার বিষ ছড়াতে শুরু করল। যারা প্রতিদিন আমার পরিশ্রমের ঠাট্টা করত, তারা হঠাৎ বদলে গেল, আর আমি তাদের চাল বুঝতে পারিনি। কয়েক মাস ধরে সব কিছু বদলানো মনে হলো। আমার স্ত্রী আমার জন্য খাবার পরিবেশন করত আর বলতো, এখন আমরা বুঝেছি জি, আপনি ঠিক বলতেন, আমাদের অযথা খরচ বন্ধ করতে হবে। ছেলে প্রতি সকালে আমার পা ছুঁয়ে বলতো, পাপা, আমাদের মাফ করো,
আমরা বড় ভুল করেছি যে আপনাকে বুঝতে পারিনি। আর আমার মেয়ে আমার কাছে এসে বলতো, পাপা আপনি দুনিয়ার সেরা পাপা। বেটি, তখন মনে হয়েছিল আমার পরিশ্রম ফল দিয়েছে। মনে হলো আমার পরিবার সত্যিই বদলে গেছে। আমার মনে আশা জাগল যে এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব ছিল একটা নকল নাটক। তারা ধীরে ধীরে আমার ভরসা জিতে নিল, আর একদিন তারা সবাই আমার কাছে এলো। বড় ভালোবাসার সঙ্গে বলল, পাপা, কোম্পানিকে এখন নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এর জন্য কিছু আনুষ্ঠানিকতা করতে হবে। শুধু কাগজে আপনার সই চাই, বাকি সব আমরা সামলে নেব। আমি বললাম, কোন কাগজ? তখন আমার স্ত্রী হেসে বলল, শুধু কিছু ছোটখাটো কাগজ, চিন্তা করবেন না। আমার ছেলে আমার চোখে চোখ রেখে বলল, পাপা, এখন আপনার বয়স হচ্ছে, এখন সব কিছু আমাদের সামলাতে দিন। আপনি আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য অনেক। এখন আমাদের পালা যাতে আমরা আপনার জন্য কিছু করতে পারি। শুধু সই করে দিন। বেটি, আমি গলে গেলাম। ভাবলাম, আখিরি আমার নিজের সন্তানরা। যদি কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সই চায়, তাহলে সই করে দেব না কেন? আর আমি কাগজ না দেখেই সই করে দিলাম। মোহনলাল কাঁপা হাতে বাতাসে ইশারা করলেন। আমি কি জানতাম যে সেই কাগজগুলো আমার জন্য মৃত্যুর ফরমান হবে। সেগুলো কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সেগুলো ছিল পাওয়ার অফ অ্যাটর্নি আর সম্পত্তি হস্তান্তরের কাগজ। ধীরে ধীরে সব কিছু তাদের নামে হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট, বাংলো, বাড়ি আর আমার কোম্পানি, যেটা আমি আমার আত্মা দিয়ে তৈরি করেছিলাম। আর যখন আমি সত্যি জানলাম, তখন আমি প্রতিবাদ করলাম। আমি আমার স্ত্রীকে বললাম, এটা সব আমার পরিশ্রমে তৈরি। কিন্তু সে আমার মুখে থুথু ফেলে বলল, এখন এটা সব আমাদের, তোমার আর কোনো প্রয়োজন নেই। আমার ছেলে চিৎকার করে বলল, পাপা, এখন আমাদেরও কিছু করতে দাও, নইলে সব জায়গায় তুমি নিজে চালাবে। আর আমার মেয়ে হেসে বলল, পাপা, এখন আমরা যা করব তুমি চুপচাপ দেখবে। যদি কিছু পছন্দ না হয় তবুও মাঝখানে বাধা দেবে না। আমি কখনো জীবনে ভাবিনি যে তারা এমন নীচ কাজ করতে পারে। আরে, এই দুনিয়ায় এমন কোন সন্তান আছে যে এমন কাজ করতে পারে? আর কোন বাবা তার সন্তানদের জন্য খারাপ চিন্তা করে? প্রত্যেক বাবা তার সন্তানদের খুশি রাখতে দিন রাত পরিশ্রম করে, সারা জীবন কামায়, শুধু যাতে তার সন্তানরা খুশি থাকে। নিজে না খেয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু সন্তানদের পেট আগে ভরবে। কিন্তু সন্তানরা তাদের সংগ্রাম দেখে না, শুধু মজা আর টাকা চায়, যদিও তারা জানে না এই টাকা কামাতে কত পরিশ্রম করতে হয়েছে। আর সেদিন আমি বুঝলাম, সবচেয়ে গভীর ক্ষত আপনজনেরাই দেয়। হঠাৎ সন্ধ্যা মোহনলালের মুখের দিকে গভীরভাবে তাকাল। তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে ধীরে বলল, বাবা, আপনি কি সেই মোহনলাল যিনি সুরেশ নামে একজনের সাহায্য করেছিলেন যখন তার কোম্পানি ধ্বংস হতে চলেছিল, আর আপনি তাকে টাকা দিয়ে কোম্পানিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন? হ্যাঁ বেটি, আমি সেই মোহনলাল। কিন্তু তুই কিভাবে জানলি যে আমি সুরেশের সাহায্য করেছিলাম? সন্ধ্যা বলল, আমি তারই মেয়ে। আপনি আমাদের সাহায্য করেছিলেন যখন আমাদের খারাপ সময় চলছিল। সবাই আমার পাপা সাহায্য করতে অস্বীকার করেছিল, কিন্তু সেই সময় শুধু আপনিই ছিলেন যিনি আমাদের সাহায্য করেছিলেন। যতদিন আমার পাপা ছিলেন তিনি আপনার প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন, আর আজও আপনার সেই উপকার আমাদের মাথায় আছে। আমি আপনার সঙ্গে বছরের আগে একটা বিয়েতে দেখা করেছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম, আর আমি আপনাকে সেখানে দেখেছিলাম। যতদিন পাপা ছিলেন তিনি আপনার কথা খুব বলতেন, কিন্তু আজ আপনাকে এভাবে দেখে আমার পায়ের তলায় মাটি সরে গেছে। তারপর সন্ধ্যা মোহনলালকে বলল, বাবা, আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি, আর যারা আপনাকে ধোঁকা দিয়েছে তারা তাদের কর্মের শাস্তি পাবে। মোহনলাল ভারী গলায় বললেন, বেটি, সত্যি কথা হলো, আমি আইনি লড়াই লড়তে পারিনি। ভেবেছিলাম লড়াই করবই বা কাদের জন্য, আখিরি সব তো তাদেরই পাওয়ার কথা। কিন্তু আমি কখনো ভাবিনি যে অবস্থা এতটা খারাপ হবে, যে আমার নিজের রক্ত আমাকে এত বড় শাস্তি দেবে। সন্ধ্যা বলল, আপনি একা ছিলেন তাই হার মেনে নিয়েছিলেন, কিন্তু এখন আমি আর আমার বন্ধু রোহিত আপনার সঙ্গে আছে। সে একজন উকিল, আমি তার সঙ্গে কথা বলবো। আমরা কোম্পানির রেকর্ড বের করব। যদি সত্যি তারা ধোকায় সই করিয়ে থাকে তাহলে তার প্রমাণ পাওয়া যাবে। সেই রাতে সন্ধ্যা রোহিতকে সব কিছু বলল। রোহিত প্রতিশ্রুতি দিল যে শেষ রেজিস্ট্রার অফ কোম্পানিজ থেকে কোম্পানির সম্পূর্ণ পেনাল্টি রেকর্ড বের করবে। কয়েকদিন পর যখন ফাইলগুলো তার হাতে এলো, তখন সত্যতা প্রকাশ পেতে শুরু করল। রোহিত বলল, সন্ধ্যা, খেলটা খুব বড় ছিল, কিন্তু পুরোপুরি সফল হয়নি। মোহনলালজির নামে এখনও 55% মাস্টার শেয়ার রেকর্ড রয়েছে। এই শেয়ারগুলো আইনত হস্তান্তর করা যায় না।
তাদের পরিবার চেষ্টা করেছিল, কিন্তু নিয়মের কারণে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়নি। এই কারণে তারা আজ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, যাতে কোম্পানিটা পুরোপুরি তাদের নামে হয়ে যায়। সন্ধ্যার চোখ চকচক করে উঠল। মানে মোহনলাল এখনো আসল মালিক? হ্যাঁ, রোহিত বলল, কিন্তু এটা রাস্তায় বলে দেওয়া যাবে না। আমাদের আদালতে মামলা করতে হবে, মিডিয়াকেও জানাতে হবে, যাতে সত্যতা সবার সামনে আসে। তারপর সেই ঘটনাই ঘটল। মামলা আদালতে পৌঁছল। মোহনলাল সাধারণ পোশাকে কিন্তু দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়েছিলেন। সামনে তার স্ত্রী ও সন্তানরা দামি পোশাকে, কিন্তু মুখে স্পষ্ট উদ্বেগ। বিচারক নথিপত্র পরীক্ষা করে রায় দিলেন, কোম্পানির আসল মালিক এখনও শ্রী মোহনলাল। ধোকায় করা সমস্ত হস্তান্তর অবৈধ। আদালত করতালিতে মুখরিত হয়ে উঠল। মিডিয়ার শিরোনাম হয়ে গেল, সবজি বিক্রেতা থেকে আবার শিল্পপতি। সত্যের ঐতিহাসিক জয়। রায়ের পর মোহনলাল তার সন্তানদের বললেন, বেটা, আমি কোনো কমতি রাখিনি। সম্পদ, নাম, সম্মান সব তোমাদের পায়ে রেখেছিলাম, তবু তোমরা আমাকে ধোঁকা দিলে। সন্তানরা কখনো খারাপ হয় না, কিন্তু লোভ তাদের ভুল পথে নিয়ে যায়। মা বাবা কখনো খারাপ হয় না, তাদের সম্মান করাই সবচেয়ে বড় ধর্ম। ছেনে মাথা নিচু করল। মেয়ে কাঁদতে লাগল। সন্ধ্যা দরজায় দাঁড়িয়েছিল, চোখে জল কিন্তু মুখে শান্তি। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক। এর উদ্দেশ্য শুধুমাত্র প্রেরণা ও শিক্ষা দেওয়া, কিন্তু এর বার্তা একেবারে সত্য। যখন লোভ মানুষের উপর প্রভাব বিস্তার করে, তখন সবচেয়ে গভীর ক্ষত আপন জনেরাই দেয়। টাকা যতই থাকুক, তা কখনো মা বাবার সম্মান ও মানবতার চেয়ে বড় হতে পারে না। এটাই সবচেয়ে বড় সম্পদ। মা বাবার সেবা করুন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করুন।